ডুয়ার্সের রানী জয়ন্তী পাহাড় এবং জয়ন্তী গ্রাম স্মৃতির পথে। অভিযোগ, জয়ন্তী গ্রামকে সুপরিকল্পিতভাবে জনশূন্য করার পরিকল্পনা করছে বন দপ্তর। প্রশ্ন, কেন এবং কিসের স্বার্থে এই পরিকল্পনা করছে? উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়ন্তী গ্রাম বা জয়ন্তী পাহাড় ডুয়ার্সের রানী হিসেবে পরিচিত ব্রিটিশ শাসনকাল থেকে। অপরূপ সৌন্দর্যের জন্য ব্রিটিশরা কুইন অফ ডুয়ার্স আখ্যাও দিয়েছে। এখন জয়ন্তী নদী এবং আশেপাশে সবুজ পাহাড় জঙ্গলে ঘেরা জয়ন্তী গ্রামটিকে পর্যটকেরা ডুয়ার্সের রানী বলেই অভিহিত করে। এই গ্রামটি উচ্ছেদ করার পরিকল্পনা করছে সরকার। আমাদেরই কথা আপনাদের ভালো নাও লাগতে পারে। আমাদের সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে গভীর ষড়যন্ত্রের গন্ধ পেল। গ্রামবাসীদের উচ্ছেদ করার জন্য যে পরিকল্পনা করছে তা আপনাদের বুঝতে হলে আমাদের পর্যায়ক্রমে যে তথ্যগুলো আছে তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন, এই গ্রামে সম্ভাব্য 1944 কিংবা 1945 সালের একটি জয়ন্তী প্রাথমিক বিদ্যালয় ছিল। বর্তমানে বোর্ডে 1952 সাল লেখা রয়েছে এবং একটি স্কুল রয়েছে 1957 সালে। দেখব সে স্কুল দুটো। ব্রিটিশ সরকারের আমলে জয়ন্তীতে যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য করার জন্য 1901 সালে জয়ন্তী রেল স্টেশন তৈরি করা হয়। বালা নদী এবং জয়ন্তী নদীর উপরে লোহার ব্রিজ তৈরি করে ব্রিটিশ সরকার। তার ধ্বংসপ্রাপ্ত কিছু ছবি এখনো দেখা যায়। আমরা স্থানীয় জনগণকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, জয়ন্তী গ্রামটি ঐতিহাসিক গ্রাম হিসেবেই পরিচিত। এই গ্রামে যখন ট্রেনের যাতায়াত ছিল তখন গ্রামের প্রত্যেকটি মানুষ ছিল সচ্ছল। ব্রিটিশ সরকার জয়ন্তী গ্রাম থেকে চুনাপাথর, ডলোমাইট, কমলালেবু ইত্যাদি নিয়ে যেত। এখনো স্থানীয় মানুষরা চাইছে পূর্বে এখানে যা ছিল তা যেন পুনরায় প্রতিষ্ঠা করা হয়। শুনবো এলাকাবাসী রেল লাইন সম্বন্ধে ঠিক কি বলছে। নাম শ্যামল। তো আপনাদের এখন মূল অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে আমাদের কর্মসংস্থান 1 নম্বর, রিভার বেডের যা অবস্থা, রিভার বেড এত ছিল না 93 সালে, এটা বিস্তৃত আকার ধারণ করে 93 পরে বন্যার পরে। আমাদের পুনরায় আগে যা ছিল তাই হোক, ডলোমাইট পুনরায় চালু হোক, রেল আসুক, রেল আবার আগের মতন আসুক, কিন্তু রেলটা আগে জয়ন্তী পর্যন্ত লাস্টে দিচ্ছিল। এটা এদিকে আরও 7-8টা টি গার্ডেন আছে, এটা দিয়ে গিয়ে আলিপুরের জংশনের সাথে এটাকে করুক বা আসামের সাথে যোগাযোগ করুক, তাহলে এখানে আপনি বলতে যাচ্ছেন এই এরিয়ার মধ্যে কর্মসংস্থান নেই। আর তার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখন উঠে পড়ে গেছে এখানে গ্রামকে ভ্যাকেন্ট করার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো উইলিংয়ে যাইনি, আনউইলিং। আপনি একটা কথা বলছেন যে এখানে কর্মসংস্থান নেই, তো আপনারা এখানে কতদিন ধরে বসবাস করছেন? আমার তো এখন 64 পার হয়ে গেছে। আমার বাবা মা এই মাটিতেই মৃত্যু হয়েছে। এখানে মানে এই যে আপনারা এখানে যদি জয়ন্তী যে এরিয়া আছে, পর্যটন এরিয়া, এই এরিয়ার যখন থেকে সৃষ্টি বলা যেতে পারে তখন থেকেই আপনারা এখানে এই এরিয়ায় বসবাস করছেন। জন্ম এখানে। তখন আপনাদের কি কর্মসংস্থান ছিল? কর্মসংস্থান ছিল, এখানে ডলোমাইট ছিল 3খানা প্রাইভেট লিমিটেড, এখানে রেল চলাচল করতো এবং আমরা দেখি রেলের মাধ্যমে এখান থেকে ডলোমাইট যেত, নিয়াদিপুরে ডাম্পিং হতো। এই ডলোমাইটটা দুর্গাপুর, আসানসোল বিভিন্ন জায়গায় যেত সিমেন্ট কারখানার জন্য। আমরা তখন ওই সময় শুনছিলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে একটা সিমেন্ট কারখানা হবে, কিন্তু দুঃখের বিষয় সেই পেপারে দেখেছিলাম, কিন্তু সেটা দুঃখের বিষয়, সেটা ভুটানে চলে গেল। সেই সিমেন্ট কারখানাটা আমরা ভাবছিলাম অনেক কর্মসংস্থান হবে একটা সিমেন্ট কারখানা হলে। ফ্যামিলি আর্থিক অবস্থার জন্য তাদের যেতে হচ্ছে। এখানে তো মেন হচ্ছে এখন বর্তমান চলতেছে হোমস্টে। আর এখানে যদি পাশাপাশি যদি বোল্ডার উত্তোলন আজকে 8-9 বছর থেকে বন্ধ, আগে চালু ছিল, আজকে বেশি সংখ্যক বোল্ডারের উপরে ডিপেন্ডেন্ট। নদীর এই অবস্থা একটু অতি অবশ্যই দরকার বোল্ডারটা উত্তোলন করা। এই নদীর থেকে উঠানো হতো, তাই তো? তারপরে যদি রেলটা পুনরায় চালু হয় তাহলে আবার পুনরায় আশা করি ডলোমাইটটা হবে, কারণ যেহেতু একটা ইনকাম চাবে, সেই ডলোমাইট না হলে তো তার ইনকামের জায়গা হবে না।
আমরা এখানে মেনলি চাচ্ছি এখন কর্মসংস্থান, পর্যটনের ডেভেলপমেন্ট হোক, নদীর ইয়েটাও বাড়ুক, নদীর বালি বসতিটা এখান থেকে উঠাক, নদী যাতে আগের অবস্থায় ঘুরে আসে। এখান থেকে রয়্যালটি দেওয়া হয়? এখান থেকে রয়্যালটি বোল্ডার যখন চলতো রয়্যালটি দিত, আগে দিত, এখন দেওয়া বন্ধ আছে। বোল্ডারই বন্ধ, বন্ধ আছে। আমাদের গভর্নমেন্টের রেভিনিউ জায়গাটা কেন বাদ দিচ্ছে? বোল্ডার গেলে রেভিনিউ যেত, রেলের সরকারের যে একটা ইনকাম ছিল সেই ইনকামটা এখান থেকে বন্ধ করা আছে, এবং সেই সরকারের যে রেভিনিউ আসতো সেই রেভিনিউ থেকেও আপনাদের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছিল। আজকে বলা যেতে পারে পুরোপুরিভাবে সেই কর্মসংস্থান বন্ধ। যে সরকার এই গ্রামকে উন্নয়ন করার জন্য কোনো রকম পরিকল্পনা গ্রহণ করছে না। বিগত যে সরকার ছিল সে সরকার কোনো গ্রহণ করে নাই। এই যে সরকার, এই সরকারের কাছে আপনারা, এই নতুন সরকারের কাছে কোনো আবেদন করেছেন আপনারা? আবেদন করেছি, এর আগে অনেক রিপোর্টাররা এসেছিল, তাদের কাছে আমরা বক্তব্য রেখেছি এই জায়গায় কর্মসংস্থান দিকে একটু নজর দিক। এখানে বহু পুরনো পিডব্লিউডি রোড রয়েছে। গাড়ি যাতায়াত করার জন্য জয়ন্তী নদীর ওপর ব্রিজ ছিল। ব্রিজে ধ্বংসপ্রাপ্ত পিলারগুলো এখনো নদীর ওপর বিদ্যমান। দেখব সে দৃশ্য। সালে বক্সা অঞ্চলটিকে ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করার পর পরিবেশের বন্যপ্রাণীর সুরক্ষার জন্য রেলপথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। যখন রেলপথে রেলে যাতায়াত ছিল তখনও জয়ন্তীতে বাঘ ছিল, তখন কারো কোনো অসুবিধা হয়নি। জয়ন্তীতে দেবী সতীর বাম উরু পতিত হয়েছিল। এই পীঠে দেবী জয়ন্তী এবং ভৈরব প্রমোদেশ্বর বা কামোদেশ্বর নামে পূজিত হন। শিবরাত্রিতে এখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। জয়ন্তী মহাকাল ধামের কোনো সুনির্দিষ্ট মানব নির্মিত খ্রিস্ট বা শালের প্রতিষ্ঠাতা হয়নি। এই ধার্মিক প্রতিষ্ঠানটি প্রাকৃতিক টুল পাথরের গুহা। দেখে নেওয়া যাক সেই মন্দিরটি। এই ধর্মীয় প্রতিষ্ঠানে যারা পুজো দিতে আসেন তাদের জয়ন্তীর স্থানীয় আদি বাসিন্দারা পর্যটকদের সঠিকভাবে মহাকাল ধামে ঘুরিয়ে নিয়ে আসেন। যারা ঘুরতে আসেন তাদের সামান্য কিছু অর্থের বিনিময়ে বাড়িতে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং নিজেদের গাড়িতে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন। জয়ন্তীতে কোনো মানুষ পুজো দিতে কিংবা সতী মায়ের পীঠস্থানে যাতে কোনো দর্শনার্থী না আসে তার ব্যবস্থা করছে সরকার, সরকারি আমলা দ্বারা। সরকারি আমলারা চিন্তা করে দেখেছে এখানে ধর্মীয় মানুষের আনাগোনা বন্ধ করতে হলে দরকার জনশূন্য এলাকা তৈরি করা। সেই জন্য বিভিন্ন রকম নিজস্ব আইন তৈরি করে পর্যটকদের কিংবা জয়ন্তীবাসীদের আত্মীয় স্বজনদের আটকে দিচ্ছে বর্তমান সরকার। জয়ন্তীতে ঘুরতে আসতে বাধা সৃষ্টি করছে পর্যটকদের। পিডব্লিউডি রাস্তায় সাধারণ মানুষ যাতায়াতের বাধা আছে। এই এলাকার জনশূন্য করার জন্য এলাকাবাসী অর্থ রোজগারের জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে। যদি জনগণই না থাকে তাহলে বহিরাগত ব্যক্তিরা জনশূন্য এলাকায় প্রবেশ করবে কি? এতেই বোঝা যায় এটি সরকারের গভীর ষড়যন্ত্র। শুনবো এই বিষয়ে এলাকাবাসী কি বলছে। এই বর্ষার 3 মাস আমরা দেখতে পারি এখানে মানুষ ঢুকতে দেওয়া হয় না। কেউ বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও বিভিন্নভাবে করা হয়, হেনস্থা করা হয় গেটে। এছাড়াও এখানে যদি কারা করছে এগুলো, কারা করছে? অবশ্যই বন দপ্তর। এখানে তো আর অন্য কেউ ডিপার্টমেন্ট এখানে আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগে নেই। বন দপ্তর আছে, বন দপ্তর করছে। এবং আমাদের এখান থেকে আমরা দেখেছি যে ভুটান পাহাড় ঘেঁষা বিভিন্ন গ্রামগুলিতে রিসেন্টলি আমরা দেখেছি যে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম করছে মডেল ভিলেজ করার জন্য। সেখানে আমাদের পার্শ্ববর্তী বক্সা থেকে শুরু করে বিভিন্ন লেপচাকা থেকে শুরু করে সমস্ত যে ভুটান পাহাড় ঘেঁষা গ্রামগুলো আছে পার্শ্ববর্তী, সেগুলোর নামগুলো রয়েছে। অথচ আমরা যারা ডিরেক্টলি ভুটানের একটা পাদদেশে বসবাস করছি, জয়ন্তী এই পেছনের পাহাড়টা তো ভুটান পাহাড় 100 বার। এই ভুটান পাহাড় একদম ভুটানের সাথে যাদের আমাদের এখানেই তো জয়ন্তী মহাকাল এই পাহাড়ই না? একদম এখানে আর তার থেকে বড় কথা ভুটানের এখানে যোগাযোগ একদম আমরা একটা ভুটানের সাথে একটা বন্ধু মতো আমরা ব্যবহার করি, বন্ধুসুলভ, একদম বন্ধুসুলভ। এবং আমাদের এখানে বিআইএফএ ভুটান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আইবিএফএ সবাই এখানে যৌথভাবে এখানে আমরা শিবরাত্রি মেলাটায় কাজ করি। এবং তার জায়গায় দাঁড়িয়ে এই ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম থেকে এই জয়ন্তীটাকে বাদ দেওয়া এটা কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক।
এবং আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে এই জয়ন্তী বনবস্তি যে রিলোকেশন নিয়ে যে একটা কথা চলছে, সেখানে আমরা এখনো পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কোনো ট্রান্সপারেন্ট জিনিস আমরা এখনো পাচ্ছি না বন দপ্তরের তরফ থেকে বা কনসার্ন অথরিটির তরফ থেকে। আমরা যা জানছি, এবার ধরুন আমি ঘরের মধ্যে শুয়ে আছি, আমার বাড়ির পাশে একটা পাথর পড়েছে, সেটা আমি আওয়াজ শুনে বুঝতে পারছি না, আমরা নিউজে দেখছি যে আমার বাড়ির পাশে পাথর পড়েছে, তারপরে আমি বাইরে গিয়ে দেখছি না পাথর তো পড়েনি, অথচ নিউজের ইয়েরা জেনে নিউজ মানে যাচ্ছে। মিথ্যা নিউজ চলছে। অবশ্যই এখানে আমাদের ফ্যাক্ট এখান থেকে জানা হচ্ছে না। আজকে ওরা আচ্ছা, বলছে বনমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে প্রত্যেকেই রাজি আছে, কিন্তু বাস্তবে সেটা কি প্রত্যেকেই রাজি আছে, মানে কিছু কিছু মুষ্টিমেয় কিছু লোক মানুষ বাদ দিয়ে এই ধরনের একটা বক্তব্য। বনমন্ত্রী আমাদের বন ঘেঁষা, আমাদের পাহাড় জঙ্গল ঘেঁষা কুমারগ্রামেরই আমাদের বনমন্ত্রী এমএলএ, হ্যাঁ, তা উনি এই ফ্যাক্টটা খুব ভালোভাবে জানবেন। হ্যাঁ। তো উনি যেই কথাটা বলেছেন যে 98% মানুষ এখান থেকে শিফট হয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু ভুল। এটা পুরোপুরি এটা ভুল। পুরোপুরি ভুল, কারণ 98% লোক আমরা তো এখানে আছি, আমরা কেউ এখনো বনমন্ত্রী যাইনি। কি আসছিলেন এলাকায়? না, উনি এখানে আসেননি, ওনাকে হয়তো কোনো আধিকারিক কেউ কিছু বলেছে, আধিকারিকের কথাই চলছে। 100বার উনি মানে আগের যে সরকার যে ছিল, কিংবা যে আগের যারা জনপ্রতিনিধি সরকারের মানে সরকারি দল বলুন আর সরকার বলুন, যারা যে আধিকারিকদের কথাই চলছে, অবশ্যই। এখনো একই সিস্টেম চলছে। 2023-এ আমাদেরকে যেভাবে আমরা সদিচ্ছা প্রকাশ করেছিলাম যাওয়ার জন্য, আজকে 3টে বছর হয়ে গেছে। 3 বছরে আমাদের সাথে রীতিমতো বিভিন্ন রকম ইয়ে করা হয়েছে, আমরা বিভিন্নভাবে ডিপ্রাইভ। মানে ট্যুরিজমটাকে কি সুপরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে মনে করেন? আপনি নর্মাল জিনিস দেখুন, এই যে বনের যে আমাদের সাফারি পয়েন্টগুলো আছে, আজকে এতজন সাফারির সাথে ডিপেন্ড করে, ট্যুরিজমের সাথে ডিপেন্ড করে মানুষ আছে, সাফারি পয়েন্টগুলোর কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা বা ইয়ে করা, আপনার জলের যে ইয়েগুলো আছে, বন্যজন্তুরা জল খাবে জঙ্গলের মধ্যে, এই যে গরম, লবণ তো দূরের কথা, জল পর্যন্ত ওরা প্রোভাইড করছে না ঠিকঠাক। এটা ডোলোমাইট মিশ্রিত জল, এগুলো তো সব ডোলোমাইট হ্যাঁ, এই মিশ্রিত জল পশু পাখি খাবে, আপনি নিচে দেখতে পারেন এটা ডায়রিয়া হয়ে যাবে। আপনি এখানে জঙ্গলের ভিতর দিয়ে জল চলে যাচ্ছে, নদী চলে যাচ্ছে, কিন্তু বন দপ্তর ওটা নিয়ে কনসার্ন না। বন দপ্তর কোনটা নিয়ে কনসার্ন? যখন আমাদের রেস্ট হাউসের বাংলোটা যখন জল ঢুকলো, যখন কেটে নিয়ে যাচ্ছিল, তখন বন দপ্তর ডিস্ট্রিক্ট মেশিনারি তখন এসে এটাকে রক্ষা করে। এটা তো আপনাদের এটা পঞ্চায়েত এরিয়া, 100বার। তো পঞ্চায়েত এরিয়ার যে পঞ্চায়েতের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পের কাজগুলো করা হয় কি? প্রকল্পের দেখুন, প্রকল্পের যেই কাজগুলো নমিনাল, যেগুলো কাজগুলো বেসিক কাজগুলো এখানে হয়, এটা নিয়ে তো অস্বীকার করার জায়গা নেই। পরিবেশ পোর্টালে দেখাতে হয় এখন কোনো কাজ করতে গেলে, যদি সরকারি কোনো কাজ এখানে করতে হয়, আমাদের জয়ন্তী বলুন বা পার্শ্ববর্তী গ্রামে, সেক্ষেত্রে পরিবেশ তো পোর্টালে আপনাদের গ্রামের যে ডেভেলপ, তাহলে এখানকার আপনাদের যে কোনো কিছু করতে গেলে পঞ্চায়েত কিংবা প্রধানের অনুমতি নিতে হয়। হ্যাঁ, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের তো আপনাদের এখানে বাধ্যতামূলক নয়? অবশ্যই এখন বন দপ্তরের থেকে অনুমতি নিতে হয়। বন দপ্তরের কাছ থেকে নিতে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। কোনো ভ্যালু নেই না, গ্রাম সভার ব্যাপার নেই এখানে, বন দপ্তরের থেকে এখন আপনি একটা খুঁটি গাড়বেন এখানে, তাতেও আপনার বন দপ্তরের অনুমতি নিতে হবে। আজকে আমাদের পার্শ্ববর্তী এখানে একটা নিজেদের ইয়ে করে একটা আমাদের তাহলে homestay আছে, এইখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের ভূমিকাটা কি রইল? পঞ্চায়েতের ভূমিকা বলতে গেলে, এই বনবস্তি আমাদের যে জয়ন্তী গ্রামে, এরা মানে মেনলি ফরেস্ট প্রাধান্য পাচ্ছে এই জায়গাটায়, মানে পঞ্চায়েত থেকে ফরেস্টটা বেশি প্রাধান্য পাচ্ছে, কারণ এখানে আমাদের বলার ওই জায়গাটা নেই। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে কি দেওয়া হচ্ছে? কিছু না, কিচ্ছু দেওয়া হচ্ছে না, অথচ আপনাদের উপরে শাসন চালিয়ে যাচ্ছে। তো কি ধরনের সহযোগিতা ছাড়া ডিপার্টমেন্ট চলতে পারবে? এই ফরেস্ট একদমই ডিপার্টমেন্ট না, একদমই চলতে না, পারে? কোনোদিনই পারে না, কারণ এটা রেঞ্জ অফিস না পাশে? 100বার। হ্যাঁ, জয়ন্তী রেঞ্জ। তো জয়ন্তী রেঞ্জে যারা আছে, আপনাদের ভরসাই তো এরা এখানে ডিউটিটা করছে, তার থেকে বড় কথা দেখুন, কিন্তু আপনাদের কোনো সহযোগিতা সেভাবে পান না। আজকে আমরা আছি বলে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে যেই ফরেস্ট লাগোয়া বস্তিগুলো আছে, বনবস্তিগুলো, সেগুলো একসাথে আমরা একত্রিত আছি বলে আজকে এই বনগুলো সুরক্ষিত আছে। না হলে আমরা কন্টিনিউ বিভিন্নভাবে জঙ্গলের সাথে আমাদের একটা আসা যাওয়া আছে, জঙ্গলের মধ্যে আমরা থাকি, পাশাপাশি থাকি, তো আমাদের আমরা একটা কর্তব্য বা আমাদের দায়িত্ব ছোট থেকে আমরা শিখে এসেছি যে কী করে জঙ্গলটা, পরিবেশটা বাঁচানো হয়, জঙ্গল বাঁচানো যায়, এগুলো আমরা শিখে এসেছি। তো একটা কথা পরিষ্কার বলা যেতে পারে, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু করতে চায় তাহলে কারোর কোনো পারমিশন নিচ্ছে না, কিন্তু পঞ্চায়েতে বা প্রধান এখানে যদি কিছু করতে হয় তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে তারপরে কাজ করতে হবে। সে তো এই বর্ষাকালে 3 মাস তো মানে প্রশ্নই ওঠে না, মানে কেউ আসতে চাইলে তার সাথে কিভাবে ব্যবহার করবে, যেটা আমিও মানে আপনাকে কল্পনা বলতে পারি। মানে আত্মীয় স্বজনরাও আসতে পারে না। প্রচুর আছে, কিরকম হ্যারাসমেন্ট হয়? এরকমও আমাদের প্রচুর এরকম লোক আছে যারা এসছে, নিজের বাড়িতে এসছে, বা কারো শ্বশুর বাড়ি এখানে আছে, তাকে গেটে আটকে রেখে দেওয়া হলো যে কোথায় আসছো, কেন আসছো, কনফার্মেশন নেবে তাকে। তারপরে যখন আমরা ফোন করে বললাম যে আমাদের বাড়ির লোক বা আমাদের বাড়িতে আসছে, আমার অমুক হয়, যে আপনি সার্টিফাই করলে হবে না, রেঞ্জ অফিসারকে সার্টিফাই করতে হবে যে উনি আপনার বাড়ির লোক। এখন একটা রেঞ্জ অফিসার যিনি এখানে কাজ করতে আসেন, উনি তো জানেন না আমার বাড়ির লোককে পাইয়ে। আজকে আমি বাসিন্দা কত আছে? আমার সারনেম নাই,
আমার স্বাভাবিকভাবে আলিপুরদুয়ারে না এরকম মনে হচ্ছে যে আপনি কোনো বিদেশে অবশ্যই। ঢুকে যাচ্ছেন, তার জন্য আপনার পাসপোর্ট ভিসা টাইপের তার একদম টোটাল সবকিছুই একটা কথা দাদা, আপনাদের দিতে যে হচ্ছে। আপনার রেঞ্জ অফিসার এখান থেকে বাইরে থেকে আসছে সাধারণত, হ্যাঁ বাইরে থেকে, তুমি লোকালিটি সম্বন্ধে কার কি পরিবারের ফ্যামিলি কিছু জানে না, তো ঘটনা হচ্ছে তাহলে উনি কিভাবে সার্টিফাইড করবেন? উনি করছেন আর কি, ডিপার্টমেন্ট বলে দিয়েছে হি ইজ দ্য সার্টিফাইং অথরিটি বা সি ইজ দ্য সুপ্রিম অথরিটি, হ্যাঁ। সেই ডিক্লেয়ার করবে যে কার বাড়িতে কে আসছে। আমার বাড়িতে আমার কে আত্মীয় আছে, সে কে আসছে আত্মীয় কি সেটা- বাড়ির থেকে কি তুলে নিয়ে যায়, চলে যায় না, তুলে নিয়ে যাবে না, না বাড়িতে- প্রেশার দিয়ে মানে ঢুকতে দেবে না, তাকে আটকে রাখা হয়। দেখুন, বিভিন্নভাবে ট্যুরিজমটাকে বাঁচাতে গেলে আমরা একটা জিনিস মানি, বন, পর্যটন এবং মানুষ, এই তিনটে নিয়েই কিন্তু আমাদের এই পরিবেশ বা প্রকৃতি আমাদের এই দিককার, এবং এই তিনটে জিনিসের ভারসাম্য যদি বজায় রাখতে না পারা যায়, সেক্ষেত্রে কিন্তু এখানকার এই চাপটা কিন্তু পুরোপুরি পরিবেশের উপরে আসে। সেক্ষেত্রে আমরা চাই বন, পর্যটন এবং মানুষ, এই তিনটেকে নিয়ে যে সুস্থ স্বাভাবিকভাবে আমরা এখানে বাস্তুতন্ত্রটা মেনটেন করা হয় এবং সুস্থভাবে এখানকার মানুষ বসবাস করতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শিফটিং করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, কোনো গভর্নমেন্ট গাইডলাইন নেই তার ক্ষেত্রে। আজকে আমরা যাব, কার ভরসায় যাব, সেই গাইডলাইনটা নেই। আজকে 2023-এ যাদের 18 বছর ছিল, আজকে 2023-26-এ যাদের 18 বছর হয়ে গেছে, তারা যে আদৌ টাকাটা পাবে কিনা, তারা কি আদৌ বেনিফিশিয়ারি হিসেবে এনলিস্টেড যে হবে কিনা? বনছায়া যে কথা বলছেন সেই জায়গায় নিয়ে যাচ্ছে। বনছায়া নিয়ে যাওয়া মানে বলা যেতে পারে একটা ক্যাম্প করছে, যেটাকে বলা যেতে পারে রিফিউজি ক্যাম্প। 100% সেই রিফিউজি ক্যাম্পে যেভাবে রাখা হয়, আপনাদের এখান থেকে উচ্ছেদ করে ঠিক সেইভাবে কি করবে, সেখানে আপনাদের জমি ব্যবহার সঠিকভাবে করতে পারবেন কি? দেখুন, যদি যে জায়গাটাকে সরকার দেবে। যদি সদিচ্ছা থাকে পুনর্বাসনের, তাহলে সেটা পুনর্বাসন মানে আমরা যেই সুবিধা এখানে পাচ্ছি সেই জিনিসটাই আমরা ওখানে গিয়েও পাবো, তাহলেই ওটা সঠিকভাবে পুনর্বাসন হবে। যদি উচ্ছেদ করতে সরকার চায়, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না, কারণ উচ্ছেদের আমরা বিপক্ষে। পুনর্বাসন যদি সঠিকভাবে হয়, সঠিক তথ্য মেনে হয়, এবং যা বেনিফিট আমরা এখানে পাচ্ছি, যে সুযোগ সুবিধা আমরা এখানে পাচ্ছি, তার সাথে কর্মসংস্থানকে অ্যাড করতে হবে। আজকে কর্মসংস্থান ছাড়া একটা মানুষ টাকা নিয়ে এখান থেকে চলে যাবে, তাদের কর্মসংস্থানকে কে দায়ী করবে? কর্মসংস্থান বনছায়া কিছু আছে? কিছু নেই এখন। আচ্ছা, আপনারা নিজেরা এখানে গেলেন। এখানে যে ভুটিয়া বস্তি ছিল পেছনে, নদীটা পার করলে ভুটিয়া বস্তি তারা গেছে, তাদের বক্তব্য কি আপনারা শোনা? যতটুকু আমরা যতটুকু জানেন তো, শুনেছি, একই হ্যাঁ, এলাকার ভুটিয়া লোক। বস্তির মানুষ, এখন যতটুকু আমরা শুনেছি ভুটিয়া বস্তির লোকের কাছে, যে ভুটিয়া বস্তিতে এখন বেশিরভাগ লোকই বাইরে গিয়ে কাজ করছে। ভুটিয়া বস্তি তো ওখানে চলে গেছে বনছায়া। বনছায়ারই লোক, ও, যারা ও, ও, শিফটিং হয়েছে, তারা তাহলে ওখানে লাভ নেই, কি তারা হলো? বাইরে গিয়ে কাজ করছে। তাহলে আমাদের বেনিফিটটা কি আছে? আজকে মানে আপনাদেরকে এখানে উচ্ছেদ করার পর আপনাদেরকে পরিযায়ী শ্রমিকে কিভাবে রূপান্তরিত করা যায়, বলা যেতে পারে পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা পরিকল্পনা হচ্ছে, এটাই তো? কারণ যদি বনছায়া বস্তি আগাগোড়াই ভাবে আমরা মাইগ্রেটেড, এটা ওরা কোনোদিনও স্বীকার করবে না যে আমরা মাইগ্রেটেড নই। এই জয়ন্তীর আপনারা একটা কি ঐতিহ্য আছে, এই জয়ন্তীর একটা ইতিহাস আছে, যেটা বন দপ্তর মানতে নারাজ। তাদের একটাই বক্তব্য বারবার তুলে আসছে যে 1983-তে যখন এখানে বক্সা টাইগার রিজার্ভ ডিক্লেয়ার হয়, তারপর থেকে এখানে মানুষজন বসবাস করে, তার আগে হয়তো কেউ কিছু এখানে ছিল না। এত বছর ধরে যে বন দপ্তর মানুষ যে এখানে বনকে রক্ষা করে এসছে, বক্সা টাইগার রিজার্ভ হওয়ার আপনি বলুন, আপনি কত সালের কথা বললেন? 1983-তে 1983। তো আপনাদের এখানে আমরা শুনতে পারলাম যে একটা স্কুল আছে 1957, আরেকটা স্কুল আছে প্রাইমারি স্কুল যেটা আছে সেটা 42। তার মানে ভারত যখন স্বাধীন হয়নি তখন থেকে এখানে স্কুল আছে। তাহলে ওনাদের যে ভাবনাটা, এই 1900 সালে রেলওয়ে, আমাদের এখানে রেলওয়ে প্রতিস্থাপন হয় 1900 সালে। 1901 1901 সালে 1900 রেলওয়ে, সালে হয়। এই রেলওয়েটাই তো ব্রিজ ছিল না, এটা রেলওয়ে আপনি 1915 15 এটা 1915 যেটা ব্রিজ ছিল। রেল আসছে 1901 সালে। আপনি বালা নদীর পাশে যে দেখছেন এটা ওটা রেলের আচ্ছা, জয়ন্তীবাসীর অভিযোগ, তাদেরকে ভাতে মারার পরিকল্পনা করা হচ্ছে। এখানে ব্রিটিশ আমল থেকে স্কুল রয়েছে, তা উল্লেখিত তথ্য থেকে কিন্তু পরিষ্কার। এখানকার বাসিন্দারা মাইগ্রেটেড নয়। শুনবো জগদীশ ওরাও কি বলছেন। দাদা আপনার নাম, আপনাদের অভিযোগ কি? আমার অভিযোগ, প্রথম কথা, আমি একজন আনউইলিং পার্সন। উইলিং নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যারা যেতে চায় যাবে, আমি যাব। কিসের উইলিং এর কথা বলছেন? এটা তো আমরাও এখন ঠিক বুঝে উঠতে পারিনি। আমাদেরকে বলছে বাঘ ছাড়বে, তার জন্য গ্রামকে স্থানান্তরিত করতে হবে। আচ্ছা, তো তার জন্য এই যে বক্সা যে জায়গাটা আছে আপনাদের জয়ন্তী, পূর্বের থেকেই আপনাদের এই জায়গাটা মানুষ দূর দূরান্ত থেকে বাঘ দেখতে আসতো, তাহলে তখন বাঘ ছিল? এক সময় বাঘ ছিল তো, তখন আপনারা এখানে ছিলেন নাকি? বাঘ আমার এখন 62 বছর বয়স প্রায়, আমার জন্মই এখানে, আমার পূর্বপুরুষরাও এখানেই ছিলেন।
তো তখন বাঘ ছিল তো? হ্যাঁ, বাঘ ছিল। তাহলে হঠাৎ করে আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে না ডিপার্টমেন্টের সমস্যা বাঘ হচ্ছে? নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ডিপার্টমেন্টের সমস্যা। আমরা কেন আছি? আপনারা এখানে নতুন থেকে তো বসবেন না, আপনারা তো এখানকার, আপনারা ফরেস্ট ভিলেজার তাই তো? আমরা ঠিক ফরেস্ট ভিলেজার, তাহলে আমরা এফডি হোল্ডার, ফরেস্টের এফডি হোল্ডিং দেওয়ার জমিতে আমরা বসবাস করি। সেটা কবে থেকে? এটা আমরা আমাদের 62 চোখ জ্ঞান খোলার পর থেকে আমরা, মানে আপনার জন্মের পর থেকে আপনি দেখতে পাচ্ছেন জয়ন্তী আছে জয়ন্তীতে আছেন এবং এখন আপনার বয়স 62 বছর। এর তার মানে মধ্যে আপনার দেখেন, বলছিলাম আপনার জয়ন্তী একটা বিভিন্ন registered সময় গ্রাম, এখানে একটা ফরেস্ট high ডিপার্টমেন্ট school আছে, সরকার বলুন বিভিন্ন যেটা সময় বিভিন্ন স্থাপিত রকম আইন হয়েছিল জয়ন্তীবাসীর জন্য স্পেশাল ভাবে 1957 করছে সনে। সেই একটা বিষয়ে আপনার প্রাইমারি বক্তব্য কি? স্কুল আছে, সেটার বয়স স্থাপিত হয়েছিল 1942 সনে। 1942 সনে এখানে একটা পিএইচি আছে, আমার মনে হয় সেই জায়গাটা বড় সেটা 77-এ স্থাপিত হয়েছিল। রেশন দোকান আছে, পোস্ট অফিস আছে। মানে এটা আপনি বলতে যাচ্ছেন যে পূর্বের থেকে যে সমস্ত জিনিসগুলো গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো পূর্বের থেকেই আছে। যদি এখানকার বাসিন্দারা নতুন হতো তাহলে এই প্রতিষ্ঠানগুলো পূর্বের থেকে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তো এখন এই জায়গাটা মানে সরকারের স্বার্থে বা কোনো রাজনৈতিক নেতার স্বার্থে উচ্ছেদ করছে, এরকম ধরনের কোনো অভিযোগ করছেন কি আপনারা? এখন স্বার্থটা আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না, তবে কিভাবে বানানো আমরা জানি না। আমরা বনমন্ত্রী যেগুলো বলেছিলেন আগেকার যে যে সমস্ত এখানে বাঘ কাগজপত্র ছাড়া আছে হবে, সেখানে কিন্তু আমরা তার জন্য ভালো আমাদেরকে মতোই আমাদের কাছে স্থানান্তরিত প্রমাণও করবে। আছে। কিন্তু তখন যে ছিলেন স্থানান্তরিত করবে তার কোনো আইএস সিস্টেম নাই, এম তার এন রয়, কোনো রেজুলেশন তিনি নাই। ছিলেন জলপাইগুড়ির এইভাবে ডিএম, লোককে তখন অবিভক্ত বলছে আপনারা 1989 স্বইচ্ছায় উইলিং দিতে পারেন। তো ওই দিতে পারেন, উনি তো কোনো জোর জবরদস্তি করেনি। না, ওনারা এমনি লিখিতভাবে কোনো রকম জোর জবরদস্তি গ্যাজেট করবেন, নোটিফিকেশন সিস্টেমে জবরদস্তি সেই করতেছে। নোটিফিকেশনটার মধ্যে এই যে 2023-এ যারা উইলিং দিয়েছে, ক্লিয়ারলি বলা তারপর হয়েছে থেকে যে উইলিং দিয়েছে তারাও আছে, যারা আনউইলিং তারাও এখানে আছে। সাধারণ ভাতে আমাদেরকে পেটে ভাতে মারার চেষ্টা করা সেভাবে হয়। থেকে 15 কিলোমিটার আগে একটা রাজাবাদ খোয়া গেট আছে, ফরেস্ট গেট। ওই গেটের থেকে 3 মাস পুরাপুরি আমাদেরকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। কারণ আপনি বলতে যাচ্ছেন আপনাদের এই জায়গাটা নির্ভরশীল হচ্ছে ট্যুরিস্টদের উপর নির্ভরশীল। টুরিস্টের উপরে ডিপেন্ডেন্ট। তো এখানে কোনো কর্মসংস্থানে আমরা শুনতে পারলাম একটু আগে আপনাদের এরিয়ায় এখান থেকে এক সময় ডোলোমাইটের একটা ব্যবসা ছিল, সেই ব্যবসা আজকে বন্ধ। সেই ব্যবসা বন্ধ যাওয়ার পর আপনাদের এখানে নির্ভর করতে হচ্ছে ট্যুরিস্টের উপর। সেই ট্যুরিস্টকে কিভাবে এখানে ঢুকতে না দেওয়া যায় এবং আপনাদেরকে উচ্ছেদের যে পরিকল্পনা, পেটে মানে লাত দিয়ে আপনাদের এখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে, এটাই বলতে যাচ্ছেন তো? তো এর জন্য আপনারা কোনো রকম স্মারকলিপি জমা করেছেন কি কোনো ডিপার্টমেন্টকে? স্মারকলিপি এইভাবে তো জমা হয় নাই, তবে আমরা আমাদের অভিযোগ নিয়ে ডিএমের কাছে গেছিলাম। ডিএম এক কথাই বললেন যে টাইগার হেবিটেট বলে সব খালাস হয়। আমরা ডিএমকে প্রশ্ন করেছিলাম যে আপনার জুডিশিয়ালে আমরা বাস করি, যেহেতু আমরা পঞ্চায়েত ভোট দিই, তাহলে আমরা তো ফরেস্টের আওতায় না, আমরা তো ডিএমের আওতায়। তাহলে আমাদের যে রাস্তা পিডব্লিউডি হাইওয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তা তো ব্যবহার করতে দিতে বাধ্য হয়। ফরেস্ট রাইট অ্যাক্টে বলা হয়েছিল যারা বনবাসী বা এফডি হোল্ডার তাদেরকে পাট্টা দিয়ে দেওয়ার জন্য। তাদেরকে আজ পর্যন্ত পাট্টা দেয়নি, না একসেপ্ট না রিজেক্ট, কিছুই বলেনি। আমি একজন ট্রাইবেল ইসে বাস করি, ট্রাইবেল হওয়ার পরেও আমাকে এখন আপনাদের অধিকার আপনাদেরকে গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না। পূর্বের যে সরকার ছিল আপনাদের বাম আমলেও আপনাদের দেয়নি, এবং যে গত যে আমরা প্রসেসিংয়ে পড়ছিলাম, বাম আমলেই আমরা অ্যাপ্লাই করছিলাম পাট্টার জন্য, সেই পাট্টা আজ পর্যন্ত আমরা পাইনি হাতে। এই যে বিগত যে সরকার ছিল সেই সরকার তো প্রত্যেকে দান মানে খুলেই তো দিয়েছিল, সেখানে আপনাদের এখানে না দেওয়ার কারণটা? এই কারণটা তো আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না। 2015 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়ন্তীতে আসছিলেন। উনি ঘুরতে ঘুরতে আমাদের গ্রামের মাঝখানে যখন এসে বসছিলেন, উনি পরিষ্কারভাবে ডিএমকে ডেকে বলছিলেন, তখন ডিএম ছিলেন এলিজাবেথ বোধহয়, উনাকে বলছিলেন তুমি এখনই পাট্টা এদেরকে ইস্যু করে দাও। উনি অর্ডার করেছিল সঙ্গে সঙ্গে। তাহলে যেখানে রাজ্যের একজন মানে প্রধান যে আপনাদেরকে অর্ডার দিচ্ছিল আপনাদের সামনে, আপনারা বলছেন রাজ্যের প্রধান যে আসছিলেন সেই প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি অর্ডার দিয়েছিল কিন্তু আমরা পান নাই, সঙ্গে সঙ্গে আপনাদের ইস্যু করার কথা ছিল, দেয়নি। তাহলে যেখানে রাজ্যের প্রধান যে আছে তার কথা শোনা হয় না, তাহলে সেই রাজ্যে আপনারা কি আশা করতে পারেন এখন? আমরা তো এইখানে আমরা
বিষয়টাই ফিল করতেছি, কারণ মুখ্যমন্ত্রী যেখানে বলে গেছেন পাট্টা দেওয়ার জন্য, আজ পর্যন্ত আমরা পাট্টা কী কারণে পাইনি আমরা আজকেও ক্লিয়ার না। তবে আমরা যে গ্রাম সভার থেকে যে অ্যাপ্লাইটা করছিলাম, গ্রাম সভা পরে খোঁজ নিয়ে দেখে এসডিএলসি পাস করেছে, ডিএলসিতে গিয়ে আটকে আছে ব্যাপারটা। যখন ডিএলসিকে আমরা প্রশ্ন করি যে কেন আমাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না, তখন ওনারা বলছে ল্যান্ড হলেও ফরেস্ট আমাদেরকে গ্রিন সিগন্যাল না দিলে আমরা দিতে পারবো না। আমরা শুনতে পেলাম এখানকার আদিবাসী জগদীশ ওরাও বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ন্তী বাসিন্দাদের পাট্টা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু বন বিভাগ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথার গুরুত্ব দেওয়া হয়নি। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই গুরুত্ব দেওয়া হয় না, সেই রাজ্যের সাধারণ মানুষের গুরুত্ব থাকবে কিভাবে? জয়ন্তী গ্রাম উচ্ছেদ করার পরিকল্পনা সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য জানা গেল। দাদা, আপনার নাম? শুভজ্যোতি বসু। আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ হচ্ছে এখানকার কর্মসংস্থান বন্ধ করা হচ্ছে, যেভাবে হোক যে কোনোভাবে। কারা বন্ধ করছে? বন দপ্তর বন্ধ করছে। বন দপ্তর? আপনি যে অভিযোগটা করছেন বন দপ্তরের উপরে সরাসরি করছেন, এটা আপনি জেনে শুনে করছেন একটা সংস্থার প্রতি? আমি সরকারের প্রতি করছি না, আমি একটা দপ্তরের প্রতি করছি। কিভাবে আপনি কিভাবে বলছেন? আপনাকে আমাদের যে এখানকার মানুষজন আছে, এখানকার মানুষজনের যে কর্মসংস্থান আছে, সেটাকে যেভাবে হোক বন্ধ করার একটা পরিকল্পনা চলছে। যেমন আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে 15 জুন থেকে 16 জুন থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে, আমরা সেটাতে একমত, অবশ্যই বন্ধ থাকুক। কিন্তু মানুষের যে যাতায়াতের রাস্তা, সেগুলো বন্ধ করাটা তো ঠিক না। আজকে আপনি দেখুন, আপনি যদি রাজাবাদখা আসেন, রাজাবাদখাটাও কিন্তু বক্সাডাঙ্গা রিজার্ভের মধ্যে পড়ে, কিন্তু সেখানে কি মানুষকে আটকাচ্ছে আসতে? আপনি এখান থেকে চিলাবাদা যাচ্ছেন, আপনি এখান থেকে জলদাপাড়া যাচ্ছেন, সেই যে পাবলিকের যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু কেউ আটকাচ্ছে না, সেখান দিয়ে আপনি যেতেই পারছেন। পিডব্লিউডি রোড বা রোড দিয়ে যেটা আপনি যাচ্ছেন, যেতেই পারছেন। কিন্তু একমাত্র জয়ন্তী, বক্সা, এই গ্রামগুলোতে আসতে গেলে পর রাজাবাদখার যে গেট দিয়ে আপনি আসবেন, সেই পিডব্লিউডি রাস্তার মাঝখানে একটা গেট বসিয়ে, যেটা একটা চেকপোস্ট, অবশ্যই চেকপোস্ট রাখতেই পারে, কিন্তু সেই চেকপোস্টটাকে এমনভাবে ইউজ করা হচ্ছে যেন মানুষজন ঢুকতেই না পারে। তাহলে তো এখানকার যে গ্রামগুলো আছে, গ্রামের যে মানুষগুলো আছে, তারা কি করবে? তাদের কোনো কর্মসংস্থান 3 মাস বসে থাকবে। বৈধ পেপার, সে ভারতের যদি নাগরিক হয় তাহলে সে আসতেই পারে, অবশ্যই তাহলে সেখানে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, আপনি এই অভিযোগ করছেন? অবশ্যই। এবং আসতে না দেওয়া হলে পরে এখানকার ছোটো ছোটো দোকানপাটগুলো যারা চলে, তারা কি করে চলবে? তাদের কর্মসংস্থান বিরত হচ্ছে। এটা তো সরকার থেকে করছে না, এটা বন দপ্তর করছে। যদি এটা নিয়মই হতো যে রাস্তা বন্ধ রাখার, তাহলে 2022-এ এই রাস্তা খুলে দিয়েছিল, তার আগেও রাস্তা খোলা থাকতো। তাহলে নিয়ম তো তাহলে একটা মানে এরকম ফ্লেক্সিবল হবে না, এরকমভাবে না। আপনি বলতে যাচ্ছেন যে একই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম চলছে, তারা নিজস্ব ভাবে তারা একটা আইন কানুন করে তারা নিজেদের আইন কানুন চালাচ্ছে, এটাই বলতে যাচ্ছেন আপনাদের? জয়ন্তীর ক্ষেত্রে ব্যাপারটা মানে জয়ন্তী একদমই অ্যালুফ। আমার মনে হয় তো জয়ন্তীর ব্যাপারটা একদমই পুরোপুরি আলাদা। দপ্তরের কাছে মনে হয় বক্সা টাইগার রিজার্ভ বলতে শুধুমাত্র জয়ন্তী, কারণ সমস্ত নিয়ম কানুন জয়ন্তীর উপরই এসে পড়ে, জয়ন্তীর বাসিন্দাদের উপরে নিয়ে এসে পড়ে। তো সেখানে দেখা গেল জয়ন্তীর উপরে এই কারণেই পড়ে, এখানে বাঘ আছে, সেই বাঘের জন্যই হয়তো আপনাদের রেস্টটা দেওয়া হচ্ছে। আগে বাঘ ছিল কি? বাঘ তো বহু আগের থেকেই ছিল, এখন তো বাঘ নেই। বড় বাঘ এখানে ছিল যখন রেল চলতো, যখন এখানে এনবিডিএল ছিল, বেঙ্গল লাইন ছিল, বিভিন্ন কোম্পানিজ ছিল, তখন থেকে বাঘ ছিল এখানে। ঠিক আছে, এখন বাঘ নেই, সেটা বন দপ্তরের কাছে প্রশ্ন করা উচিত, বাঘটা কেন নেই। তো আপনি একটা কথা বললেন যে আপনাদের এখানে কর্মসংস্থান নীল করার একটা পরিকল্পনা করা হচ্ছে, পেটে ভাতে মারার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, এর পেছনে কি কারণ হতে পারে? এর পেছনে বন দপ্তর বলতে পারবে কি কারণ, কারণ ইন্টেনশন তো বন দপ্তরের। আমরা যেটা বুঝতে পারছি যে মানে ইনডাইরেক্টলি মানুষকে বিপদ, মানে একদম পুরো মানে কম্পেল করা এখান থেকে, যে এখানে কোনো কাজকর্ম হবে না, এখানে তোমরা থাকতে পারবে না, এখান থেকে তোমরা চলে যাও। যদি এখান থেকে আপনারা চলে যান, তাতে ডিপার্টমেন্টে কি লাভ হতে পারে আপনার কি মনে হচ্ছে? ডিপার্টমেন্টের, আমাদের তো সাধারণ মানুষ, আমাদের যেটা মনে হয় ডিপার্টমেন্টের লাভ তো অনেক কিছু হতে পারে, কারণ যেখানে মানুষ থাকবে না সেই জায়গায় কাজটা খুব ইজিলি করা যায়, যে কোনো কাজ খুব ইজিলি। মানুষ থাকবে না, কিন্তু গভর্নমেন্ট তো অনেকগুলো ইয়ে করে রেখেছে। আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। আপনার বাড়িতে আপনি 1 মাসের জন্য নেই, হতেই পারে আপনার বাড়িতে চুরি হচ্ছে, যেখানে মানুষ থাকবে না সেখানে অনেক কিছু অনেকভাবে করা যেতে পারে। মানে আপনি ইনডাইরেক্ট বলতে যাচ্ছেন, যদি এখানকার যারা ফরেস্ট রক্ষক, আপনারা যেহেতু ফরেস্ট ভিলেজারের মতনে আছেন, তা আপনারা ফরেস্ট রক্ষা করছেন, আপনারা বাঁচে আছেন, যদি আপনারা এখানে আমাদের অ্যানসেস্টার্সরা এই জঙ্গলটা বাঁচিয়েছে। আজকে ডিপার্টমেন্টের লোকজন কতদিন ধরে এখানে 23-24 জন 25 জন লোক নিয়ে জঙ্গল বাঁচাতে পারবে? আজকে ব্রিটিশ পিরিয়ডের আগের থেকে আমাদের ফ্যামিলিজরা এখানে আছে, তারা যদি না থাকতো তাহলে জঙ্গল থাকতো?
তাহলে মাথা দৌড়ায়। তাহলে এই যে মূল্যবান আপনার কথা এটাই বোঝা যাচ্ছে যে মূল্যবান সম্পদ রয়েছে ফরেস্টের, প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ ধ্বংস করা তাদের পক্ষে খুবই সহজ হবে। কিন্তু আমাদের মনে হয় যে মানুষ যদি থাকে তাহলে সব কিছুই বাঁচবে, পরিবেশ বাঁচবে, সব কিছুই বাঁচবে। তো মানুষ এইখানকে ওনারা চাচ্ছে যে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়ে তাদের কোনো নতুন কোনো পরিকল্পনা হলে হতেও পারে। এই যে উচ্ছেদ করার জন্য যে পরিকল্পনা করছে, আপনাদের উপরে কোনো বাই প্রেশার দেওয়া হয়েছে কি? দেখুন, যদি ওরকম আপনাকে ডিরেক্টলি বলি তাহলে পরে অনেকের উপরই প্রেশার পড়েছে, অনেকের উপরই প্রেশার দেওয়া হচ্ছে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি আনউইলিং, আমি যাব না। সেক্ষেত্রে আমি আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমাদের বলেছেন যে বাড়িতে সোলার লাগান, তাহলে পরে আপনার ইলেকট্রিকের বিল কম আসবে বা বিল আসবেই না। আপনি নিজেও দেখেছেন আগে। আমাদের আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু আমাদেরকে এই সোলারের ব্যাপার নিয়ে ব্যাপার নিয়ে বলতেন। আমি আমার বাড়ির সামনে সোলার লাগাচ্ছিলাম, আমি যেহেতু আনউইলিং আমার বাড়ির সামনে সোলারের স্ট্রাকচার তুলে নিয়ে চলে গেল, উঠে নিয়ে গেল, হ্যাঁ লোহার স্ট্রাকচার তুলে নিয়ে চলে গেল। তার কারণ? তারপরে আমরা এটা নিয়ে আন্দোলন করেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা গেছিলাম, আমি কমপ্লেনও করেছি। এবং তারপরে বন দপ্তর থেকে জানানো ঠিক আছে আপনার স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার পাইনি। তো সোলার একটা লোহার দিয়ে একটা স্ট্রাকচার বানাচ্ছিলাম, সেটা উঠিয়ে নিয়ে যাওয়ার কী কারণ থাকে? মানে আপনার জমিতে আপনি করছেন, আমাদের নিজেদের জায়গাতে দেখুন এখানকার যত জমি আপনি দেখছেন, এখানকার গ্রামবাসীদের সমস্ত জায়গা, এখানে কিন্তু সরকার থেকে আমাদের এখনও পাট্টা দেয়নি। এত বছরের পুরোনো একটা গ্রাম, এখানকার গ্রামবাসীদের পাট্টা কিন্তু দেওয়া হয়নি। তো যদি কেউ আমাদেরকে গিয়ে বলে জমির কাগজ দেখাও, আমরা কি দেখাবো? পাট্টা দেওয়ার কাজ তো সরকারের, সরকার দেয়নি। বক্সার লোকদের পাট্টা দিয়েছে, সান্তালা বাড়ির লোকদের পাট্টা দিয়েছে। এইখানে যতগুলো বাড়ি আছে, এই বাড়িগুলো করার সময় মানে বন দপ্তর থেকে কোনো অনুমতি নিতে হয়েছিল কি তখন বা এখনো? হয়নি। এই বাড়ি তো মানে প্রায় মোটামুটি ধরুন 50 বছর 100 বছর আগে তখন বা এখন আপনারা যে কাজ করছেন, যেমন এই হোমস্টে, এই হোমস্টে যেগুলো আছে আপনারা যখন নির্মাণ করছিলেন তখন কোনো অনুমতি নিতে হয়েছিল? বন দপ্তর তো জায়গাই না, এটা তো বন দপ্তরের কাছ থেকে অনুমতি দেবে কেন? এটা তো বন দপ্তর থেকে ডিক্লেয়ার করা হয়েছে, এটা রেভিনিউ ভিলেজ। এটা তো পঞ্চায়েত বুঝবে বা জিপি বুঝবে, তাদের কাছ থেকে অনুমতি। তাহলে আপনার এরিয়ার মধ্যে এসে যদি ফরেস্ট ডিপার্টমেন্ট তারা যদি আপনার একটা সোলার লাইটে টোটাল উঠে নিয়ে গেলো, তার জন্য আপনি কোনো এফআইআর করেছেন? অবশ্যই এফআইআর করেছি। তার জন্য আমরা এসপির কাছে চিঠি করেছি, ডিএম এর কাছে চিঠি করেছি, এবং আমাদের সংশ্লিষ্ট যে আমাদের ট্যুরিজমের যে আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তারা গেছিল, তারাও গিয়ে কথা বলেছে। তো এরকম হয়েছে। মানে আপনি সরকারি যে আদেশ আছে সেই আদেশকে আপনি মান্যতা দিয়ে আপনি এখানে সোলার লাইটের ব্যবস্থা করছিলেন, কিন্তু তা সত্ত্বেও যে এখানকার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট সরকারের যে অনুমতি দেওয়া আছে সেই অনুমতিকে তারা বুড়ো আঙ্গুল দেখে নিজের ক্ষমতার বলে উঠে নিয়ে গেছে। সোলার স্ট্রাকচার উঠিয়ে নিয়ে গেল। আপনাকে বুঝতে হবে, জঙ্গলে আমি সোলার লাগাচ্ছি মানে আমি গ্রিন এনার্জিকে প্রমোট করছি। কি কি পরিষেবা আপনার বন দপ্তর থেকে পান? পরিষেবা তো পাই না কিছু, কোনো পরিষেবা তো বন দপ্তর থেকে পাই না। আর বন দপ্তর দেবো বা কেন? পরিষেবা তো দেবে আমাদেরকে পঞ্চায়েত, বিডিও, ডিএম, তারা দেবে, কারণ এটা তো বন দপ্তরের মধ্যে পড়ে না পরিষেবা দেওয়া। আপনি বলতে যাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদের কোনো পরিষেবা দিচ্ছে না, কিন্তু আপনাদের উপরে যে অধিকার তারা দেখাচ্ছে যে এটা ফরেস্ট এরিয়া, এবং আপনারা ডিএম এর কাছে যাচ্ছেন, সেখান থেকেও বলছে এটা ফরেস্ট এরিয়া। উনি ডিএম এর কাছে গেলে পরে আমাদের তৎকালীন ডিএম ছিলেন, উনি আমাদের বলেছেন যে এই ব্যাপারগুলো আপনি ফরেস্টের সঙ্গে কথা বলুন। ফরেস্টের সঙ্গে আমরা কী কথা বলবো? ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের কী করবে? ফরেস্ট ডিপার্টমেন্টের তো কাজের জায়গা না এটা। ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে জঙ্গলটা রক্ষা করা, জঙ্গলের ব্যাপার। গ্রামের ডেভেলপমেন্ট তো এটা দেখবে, যেহেতু রেভিনিউ ভিলেজের মধ্যে পড়ে, বক্সা ফরেস্ট পানবাড়ি খণ্ড জেল নম্বর 45-এর মধ্যে পড়ে, এটা দেখবে আমাদের যে এডিএম আছেন বা বিডিও আছে, পঞ্চায়েত প্রধান, তারা দেখবে। জয়ন্তীতে বন্ধ করে দেওয়া হলো রেলপথ, বন্ধ করে দেওয়া হলো চুনাপাথর, বোল্ডার ও অন্যান্য দেশে বিদেশে রপ্তানি করা দ্রব্যাদি। এখন পরিকল্পনা চলছে মানুষকে মানসিকভাবে আঘাত করে এখান থেকে উচ্ছেদের প্রক্রিয়া। মানসিকভাবে আঘাত করার জন্য সব থেকে ভয়ঙ্কর দিক বেছে নিয়েছে যারা বাইরে কাজ করতে যায়, তারা নিজের বাড়িতে ফিরতে হলেও অনুমতি নিতে হয় বন দপ্তরের। বাড়ির আত্মীয় স্বজনদের ঢুকতে না দেওয়া পিডব্লিউডি রোড দিয়ে। জয়ন্তীতে প্রবেশ করতে গেলে বিভিন্ন নথি সাথে দিতে হয় বন বিভাগের অনুমতিপত্র, যা হয়তো কোনো নিষিদ্ধ জায়গায় গেলেও দরকার হয় না। সরকার কেন এখানকার বাসিন্দাদের সাথে এই রকম ব্যবহার করছে তা ভাবাচ্ছে সমগ্র জয়ন্তীবাসীদের।